below normal for age and sex. এখানে প্রত্যেকটা লাইনই কিন্তু শব্দই ইম্পর্টেন্ট। হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন এর রিডাকশন হতে হবে এবং সাথে তোমার এজ এন্ড সেক্সটাও কনসিডার করতে হবে। সেটা দেখেই তোমার অ্যানিমিয়া বলবা কি বলবা না চিন্তা করবা। অ্যানিমিয়া আমার একটা ক্লিনিক্যাল সাইন, হ্যাঁ? সেই সাইনটা আমার বোঝার জন্য, হিস্ট্রি নেওয়ার জন্য আমাকে প্রথমে অ্যানিমিয়া ক্লাসিফিকেশনটা ভালো করে জানতে হবে। না হলে আমি হিস্ট্রি নিতে পারবো না। অ্যানিমিয়াকে আমরা দুভাবে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে মরফোলজিক্যাল, আরেকটা হচ্ছে প্যাথোফিজিওলজিক্যাল। ঠিক আছে? প্যাথোফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশনটাই আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, বিকজ এটা দিয়েই আমরা হিস্ট্রি নিব। এটা আমাদের মাথায় সেট করে ফেলতে হবে। According to the pathophysiology, anemia is divided into three main groups. One is impaired erythrocyte formation, that is যেখানে আমার নিউট্রিয়েন্ট সাপ্লাই কম থাকে, যে কোনো ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অথবা ম্যারো থেকে ম্যাম শোনা যাচ্ছে না। ব্লাড লস তখন হয় আমাদের এরাথ্রোসাইট ম্যারো এরাথ্রোপয়েসিসটা আমরা 12 টাইমস চেষ্টা করি। হ্যালো ম্যাম, এতক্ষণ শোনা যায় না ম্যাম, এতক্ষণ শোনা যায় না ম্যাম। স্লাইডটা শুনতে পেয়েছো? ম্যাম এই স্লাইডের লাস্ট পার্ট শোনা যায় না, লাস্ট অংশটা প্যাথোফিজিওলজিক পার্টটা শোনা যায় না। ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া হচ্ছে আমাদের সবচেয়ে বেশি জানতে হবে, কারণ আমাদের ওয়ার্ডে হিস্ট্রি নেওয়ার সময় আগে কারণটা জেনে আমাদের হিস্ট্রি করতে হবে। ক্লাসিফিকেশনের ভিতরে আমরা 3 ভাগে ভাগ করে থাকি সাধারণত। একটা হচ্ছে ফর্মেশন, ইম্পেয়ার ইরেথ্রোসাইট ফর্মেশন, ইনক্রিজ ডিস্ট্রাকশন আর ইনক্রিজ ব্লাড লস। ইম্পেয়ার ইরেথ্রোসাইট ফর্মেশনের ভিতরে থাকে আমার ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া গুলো, এছাড়াও থাকে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, সিডারব্লাস্টিক অ্যানিমিয়া, অ্যানিমিয়া ক্রনিক ডিজিজ। এইসব ক্ষেত্রে যেহেতু প্রোডাকশনই কম হচ্ছে, তাহলে আমার রেডিকুলোসাইট কাউন্টটা লো থাকবে এবং বোন ম্যারোটা fails to respond appropriately due to disease or lack of essential supplies of essential nutrients, that is vitamin B12, iron, folic acid এইসব। সেকেন্ড টাইপ হচ্ছে ইনক্রিজ ব্লাড লস। অ্যাকিউটও হতে পারে, ক্রনিক হতে পারে। যদি আমার ব্লাড লস হচ্ছে সেক্ষেত্রে বডি এরাথ্রোপয়েসিস রিকভারি করার চেষ্টা করে 12 টাইমস নরমালি। যদি সেটা ফেল করে তখন আমার অ্যানিমিয়াটা ডেভেলপ করে। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে রেডিকুলোসাইট কাউন্ট হাই হয়ে থাকে। Increased destruction of red blood cells, that is hemolytic anemia. এইসব ক্ষেত্রে reticulocyte count typically high and anemia results when red cell destruction exceeds the marrow capacity to increase its activity. দুটা প্যাথোফিজিওলজি অনেকটা একই রকম, একটা শুধু ব্লাড লসের জন্য, আরেকটা হচ্ছে ডিস্ট্রাকশনের জন্য। এখন আসো মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন ভিত্তি করে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, মাইক্রোসাইটিক নর্মোসাইটিক নর্মোক্রোমিক, আর একটা হচ্ছে মাইক্রোসাইটিক নর্মোক্রোমিক। এখন আসলে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার ভিতরে মেইনলি আমাদের প্রধান হচ্ছে 3টা: আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অ্যানিমিয়া ক্রনিক ডিজিজ এন্ড থ্যালাসেমিয়া। আর এছাড়াও সিডারব্লাস্টিক অ্যানিমিয়া এন্ড লিড পয়জনিং এটার ভিতরে পড়ে। তবে তোমরা যখন লিখবা পরীক্ষার খাতায় বা বলবা, তখন সিডারব্লাস্টিক অ্যানিমিয়া এবং লিড পয়জনিং এগুলো কিন্তু পরে বলবা। সবার টেন্ডেন্সি থাকে এটা সবার আগে বলে দেওয়ার। নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া, ব্লাড লস অ্যানিমিয়ার ক্ষেত্রে মানে কোনো হেমোরেজিক অ্যানিমিয়া, হেমোলাইটিক অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, chronic disease and renal insufficiency। এগুলো এই মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন মেইনলি রেড সেল অ্যাবসলিউট ভ্যালু যেগুলো আছে এমসিভি, এমসিএইচ এইসবের উপর ডিপেন্ড করে আমরা করে থাকি। মাইক্রোসাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে এমসিভি, এমসিএইচ এগুলো হাই থাকবে এবং এমসিএইচ নরমাল থাকবে। এটা মেইনলি মেগালোব্লাস্টিক আর নন মেগালোব্লাস্টিক এভাবে ভাগ করা হয়। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া আর নন মেগালোব্লাস্টিক মাইক্রোসাইটোসিসের ভিতরে হচ্ছে লিভার ডিজিজ, পোস্ট স্পেনেক্টমি, হাইপোথাইরয়েডিজম এন্ড স্ট্রেস এরাথ্রোপয়েসিস। এখন একটা এনিমিয়া পেশেন্ট আসলে আমরা এনিমিয়া সাইন সিম্পটম জানবো, পরে আমি ডিসকাস করতেছি। ইনিশিয়াল আমরা কি কি পরীক্ষা করব বা কিভাবে আমি প্রসিড করব, হিস্ট্রি নিব, এক্সামিনেশন করব, তারপরে ইনিশিয়াল বেসলাইন একদম বেসিক ইনভেস্টিগেশনের ভিতরে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করব,
পেরিফেরাল ব্লাড ফিল্ম করবো, রেডিকুলোসাইট কাউন্ট করবে। এগুলো করার পরে ডিসাইড করবো ফার্দার আমরা আর কি করবো, কোন লাইনে আগাবো। এখন আসলে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট। একটা কমপ্লিট ব্লাড কাউন্টে কিন্তু অনেক ইনফরমেশন থাকে, যেমন হিমোগ্লোবিন থাকে, হেমাটোক্রিট থাকে, রেড সেল কাউন্ট, ডাব্লিউবিসি কাউন্ট, প্লেটলেট কাউন্ট আর অ্যাবসলিউট ভ্যালু। এই চারটা কিন্তু আগে তো আমরা জানতাম এমসিভি, এমসিএইচ আর এমসিএইচসি হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। হ্যাঁ, এখন রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ অ্যাড করা হয়েছে এর ভিতরে। এটা যেমন একটা গ্রাফ, এটা একটা সিবিসির একটা পিকচার যেখানে আমার সব ইনফরমেশন গুলো দেওয়া থাকে। একটা সিবিসি থেকে কিন্তু অনেক কিছু আমি পরে আবার ডিসকাশন করতেছি যে অনেক কিছুই আমরা জানতে পারি, যেমন এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি দিয়ে আমরা ক্লাসিফিকেশন করতে পারি যে এটা মাইক্রোসাইটিক, হাইপোক্রোমিক না নর্মোসাইটিক না ম্যাক্রোসাইটিক। রেড সেল ডিস্ট্রিবিউশন দিয়ে আমরা কিছু ডিজিজ আলাদা করতে পারি। হ্যাঁ, প্লেটলেট কাউন্ট ঠিক আছে কিনা, ডাব্লিউবিসি কাউন্ট ঠিক আছে কিনা, সেটা এগুলোতে যদি সমস্যা থাকে অ্যানিমিয়ার সাথে তাহলে আমরা এক ধরনের চিন্তা করবো, আর সবকিছু ঠিক আছে শুধু হিমোগ্লোবিন কম তাহলে আমরা আরেক ধরনের চিন্তা করবো। এরপর দেখবো আমরা রেডিকুলোসাইট কাউন্ট। রেডিকুলোসাইট কাউন্ট নরমালি হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে 0.5 to 1.5 আর বাচ্চাদের ক্ষেত্রে 2 to 6% পর্যন্ত নরমাল। তাহলে আমরা রেডিকুলোসাইট কাউন্ট করে যদি দেখি ইজ দেয়ার অ্যান অ্যাপ্রোপ্রিয়েট রেডিকুলোসাইট রেসপন্স টু অ্যানিমিয়া, যদি থাকে যে হ্যাঁ অ্যানিমিয়ার সাথে অ্যানিমিয়া হয়েছে কিন্তু রেডিকুলোসাইট কাউন্ট বেশি, তখন এক ধরনের চিন্তা করবো অ্যানিমিয়া আছে রেডিকুলোসাইট কাউন্ট নরমাল আছে, এক ধরনের চিন্তা করবো অ্যানিমিয়া আছে রেডিকুলোসাইট কাউন্ট কম, তাহলে এক ধরনের চিন্তা করবো। তাহলে তারপর দেখবো পেরিফেরাল ব্লাড ফিল্ম। পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা অনেক কিছু দেখতে পারি, রেড ব্লাড সেলের ভিতরে সাইজের এবং শেপের ভ্যারিয়েশন আছে কিনা সেটা দেখবো, পলিক্রোমাটিক সেল আছে কিনা, ডাব্লিউবিসি প্লেটেড কাউন্ট ঠিক আছে কিনা, এবং ডাব্লিউবিসির ভিতরে কোনো ইমেচিউর সেল আছে কিনা, এসবগুলো দেখবো। এগুলো আমার এনিমিয়ার কারণ আইডেন্টিফাই করতে হেল্প করবে। এটা হচ্ছে একটা ফটো মাইক্রোগ্রাম পেরিফেরাল ব্লাড ফিল্ম। এই সাইজ শেপের ভ্যারিয়েশন দেখা যাচ্ছে, এই যে সাইজের ভ্যারিয়েশন, ছোট সাইজ, বড় সাইজ, এবং এখানে হচ্ছে পয়কিলোসাইট, পেন্সিল সেল। হ্যাঁ, এই যে পয়কিলোসাইট, এগুলো যেগুলো পয়কিলোসাইট। শেপের ভ্যারিয়েশনকে আমরা বলি পয়কিলোসাইটোসিস, সাইজের ভ্যারিয়েশনকে বলি আমরা অ্যানাইসোসাইটোসিস। ঠিক আছে, এখন তাহলে এটাই, এখানে পাশাপাশি তিনটা স্লাইডে ছবি দেওয়া আছে। একটা হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, নরমাল আরবিসি সাইজ এরকম একটা ছোট লিম্ফোসাইটের মতো নরমাল আরবিসি সাইজ থাকে, আর এগুলো ছোট ছোট কিন্তু তার চেয়ে। এই যে এটা নরমাল আরবিসি লিম্ফোসাইটের একটা নরমাল, আমাদের স্মল লিম্ফোসাইটের সাথে নরমাল আরবিসি সাইজ সেম অলমোস্ট। এর চেয়ে ছোট হলে মাইক্রোসাইটিক, আর এর চেয়ে বড় বড় হলে ম্যাক্রোসাইটিক। আর এখানে হাইপোক্রোমিয়াও আছে। হাইপোক্রোমিয়া মানে আবার হিমোগ্লোবিনাইজেশন কিরকম সেটা, একদম পাতলা হয়ে গেছে লেয়ারটা। If anemia is associated with radiculocytosis, তখন আমি হেমোরেজ or হেমোলাইসিস চিন্তা করব। তখন আমি is there any evidence of hemolysis খুঁজতে থাকবো। হেমোলাইসিস ডিটেক্ট করার জন্য আমরা তো রেডিকুলোসাইট কাউন্ট একটা দেখবো, সেখানে বাড়তি থাকবে সিরাম এলডিএইচ, সিরাম বিলিরুবিন, হেপ্টোগ্লোবিউলিন, ইউরিন হেমোসিডারিন এবং হিমোগ্লোবিন ইউরিয়া, এইসব কিছু খুঁজবো। If anemia is associated with less than appropriate reticulocyte response, হ্যাঁ এনিমিয়া আছে কিন্তু আমার রেটিকুলোসাইট সেরকম বাড়েনি, মানে এরাথ্রোপয়েসিস সেরকম হচ্ছে না, তাহলে আমি রেড সেল ইন্ডিসিস গুলো দেখবো, এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি কিরকম। মেইনলি এমসিভির উপরে দেখা যায়, ডিপেন্ড করে আমরা মাইক্রোসাইটিক, নর্মোসাইটিক আর ম্যাক্রোসাইটিক বলি। লেস দেন 80 ফেমটোলিটার হলে আমরা মাইক্রোসাইটিক বলি, 80 to 100 হলে নর্মোসাইটিক, আর মোর দেন 100 ফেমটোলিটার হলে ম্যাক্রোসাইটিক। এখন আসলে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, তোমরা শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম, জি ম্যাম শুনতে পাচ্ছি। মাঝে মাঝে তোমরা একটু রেসপন্স করবা, তাহলে বোঝা যাচ্ছে না যে আদৌ আছে না মিসিং। আচ্ছা, এখন আমাকে বলো তো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার কারণগুলো একটু আগে তো বললাম। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া কজ গুলো বলো, একটু আগেই তো বললাম, দুটো স্লাইড আগেই। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া। সিডারোব্লাস্টিক অ্যানিমিয়াটা সবার টেন্ডেন্সি থাকে, এবং অনেকের ক্ষেত্রে প্রথমে বলার, এটা প্রথমে বলবা না, কারণ আমরা সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া খুব বেশি পাইও না, সেটা সম্পর্কে তোমাদের খুব বেশি পড়ানো হয় না, ওটার ইম্পর্টেন্সটা কম।
সেজন্য আমাদের দেশের পার্সপেক্টিভে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া এন্ড অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, এই তিনটা বলে তারপরে যখন জিজ্ঞেস করবে সিডারব্লাস্টিক অ্যানিমিয়া, লেড পয়জনিং এগুলো বলবে, ঠিক আছে? Microcytic hypokalemia means many RBCs are smaller than the nucleus of, যেটা তোমাদেরকে আগে বললাম, নিউক্লিয়াস অফ নরমাল লিম্ফোসাইটস। নরমাল লিম্ফোসাইটস এর নিউক্লিয়াসের মতোই আমার আরবিসি নরমাল সাইজ থাকে, কিন্তু এর চেয়ে যদি ছোট হয় তখন আমি বলি মাইক্রোসাইটিক। আর ইনক্রিজ সেন্ট্রাল প্যালোর, এই সেন্ট্রাল প্যালোরটা ইনক্রিজ করলেই তখন হাইপোক্রোমিক বলা হচ্ছে। আর কারণগুলো তো আগে বললাম। এখন মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার মেইন প্যাথোফিজিওলজি মেকানিজমটা হচ্ছে, একটা হচ্ছে আয়রন সাপ্লাই। আমার হিম তৈরি হতে কি লাগে? হিমে কি কি আছে বলো তো, একটু বলতে পারবা? Iron and bilirubin, globin and globin, protein. প্রোটোপরফাইরিন। এখন যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, তো আমার আয়রন সাপ্লাই কম থাকে। অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ অথবা অ্যানিমিয়া অফ ইনফ্লামেশনেও আমার আয়রন সাপ্লাই কম থাকে। মানে আমার সার্কুলেশনে প্লাজমাতে আয়রন সাপ্লাই কম থাকে, ম্যারোতে আয়রন সাপ্লাই কম হয়, সেই জন্য আমার হিম প্রোডাকশনে ঝামেলা হয় এবং হিমোগ্লোবিনটা আমার কম হয়। প্রোটোপরফাইরিন সিনথেসিস, হ্যালো, প্রোটোপরফাইরিন সিনথেসিসটা ঝামেলা যখন হয় তখনই আমাদের সিডারব্লাস্টিক অ্যানিমিয়াটা হয়। এটা খুবই রেয়ার, এটা আমরা খুব একটা পাই না, যেজন্য এটা আমরা সবার শেষেই বলবো যখন জিজ্ঞেস করবে। আর গ্লোবিন সিনথেসিসে ডিফেক্ট হলে তখন আমাদের হয় থ্যালাসেমিয়া, ঠিক আছে? এই ক্ষেত্রে আবার গ্লোবিন সিনথেসিসে ডিফেক্ট হলে দুটা ডিজিজ হয়, একটা হচ্ছে থ্যালাসেমিয়া আর একটা হচ্ছে হিমোগ্লোবিনোপ্যাথি। থ্যালাসেমিয়াটা কি হয়? কোয়ান্টিটেটিভ ডেফিসিয়েন্সি, আর হিমোগ্লোবিনোপ্যাথিতে কোয়ালিটেটিভ ডেফিসিয়েন্সি। বুঝা গেছে দুইটা টার্ম? Yes, ma'am. Yes, ma'am. Is anemia associated with low radical cell response and microcytic red blood cell? তখন আমরা এই তিনটাই চিন্তা করব, আইডিএ, থ্যালাসেমিয়া আর অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। এখন আসো আইডিএ। This is the most ম্যাম শোনা যাচ্ছে না। ম্যাম শোনা যাচ্ছে না। আমি শুনতে পারছি না। রিফাত ম্যামকে বল না। ম্যাম শোনা যাচ্ছে না। ম্যাম শোনা যাচ্ছে না কিছু। আগের স্লাইডটা শুনি। আগে দুইটা স্লাইড না? হ্যাঁ, এটা। আচ্ছা, এটা। হ্যাঁ, এটা। জি ম্যাম, এটা। এটা। জি ম্যাম। এখন শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম, সাউন্ড কম। ম্যাম সাউন্ড একটু বাড়াই দেন না। জি ম্যাম। আমি এখানে এমনি কিছু পাচ্ছি। ঠিক আছে। Iron deficiency is a common nutritional deficiency in our country. Okay? And bleeding is the leading cause of IDA. আর আরেকটা আমাদের দেশের জন্য একটা কমন কজ কি তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তোমরা আমাদের শুনতে পাওনি তখন। আমাদের দেশের পার্সপেক্টিভে না, আমাদের দেশের পার্সপেক্টিভে হচ্ছে হ্যাঁ, ঠিক আছে। আয়রন অ্যাবজর্ব হয় মেইনলি ডিউডেনাম থেকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে, কোথা থেকে অ্যাবজর্পশন ইম্পর্টেন্ট। আর আয়রন ট্রান্সপোর্ট হয় থ্রু ট্রান্সফেরিন রিসেপ্টর। আর আয়রন স্টোর থাকে ফেরিটিন এবং হেমোসিডেরিন, এই দুটো ফর্মে। মেইনলি ফেরিটিন তোমরা জয়েন হচ্ছে। Dietary iron. Iron is present in food as ferric hydroxide. আর আয়রনের সোর্স কি কি আছে? মিট আছে, লিভার আছে, ভেজিটেবল এক্স, এগুলো তোমার জানতে হবে। কারণ তোমরা তো পেশেন্টকে যখন আইডিএ পেশেন্টকে অ্যাডভাইস করবে আয়রন কন্টেনিং ডায়েট খেতে, তাহলে আমার সোর্সটা ইম্পর্টেন্ট এবং জিজ্ঞাসা করা হয়। এভারেজ ডায়েট কন্টেন্স 10 to 15 মিলিগ্রাম and only 5 to 10% is normally absorbed. আয়রনটা ফেরিক ফর্মে আমরা খাই, কিন্তু অ্যাবজর্পশনের জন্য কিন্তু ফেরাস ফর্মে অ্যাবজর্ব হয়। Iron requirement. Iron requirement male female was almost 0.5 to 1 milligram per kg. Pregnant ladies একটু requirement বেশি থাকে, children 0.5 milligram per kg.
এখন আসো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া যদি তুমি সাসপেক্ট করো তাহলে তোমার শুধুমাত্র তো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া চিকিৎসা করলে হবে না, সেটার কারণগুলো আমার খুঁজে বের করতে হবে, আন্ডারলাইং কজ কি। হ্যাঁ, আইডিয়ার মেইন কজেস হচ্ছে ব্লাড লস, ইনক্রিজ আয়রন ইউটিলাইজেশন, ম্যালঅবজর্পশন, ডায়েটারি ইনসাফিসিয়েন্সি, অথবা সবগুলো কম্বিনেশন হতে পারে অনেকের ক্ষেত্রে। ব্লাড লস হচ্ছে জিআইটি, ব্লাড লস হতে পারে মেনস্ট্রুয়াল ব্লাড লস, ইউরিনারি ব্লাড লস, blood in sputum. Increased iron utilization in pregnancy, in infancy, adolescence, and polycythemia vera or any other excessive erythrocyte production যেখানে হচ্ছে সেখানে। Malabsorption হতে পারে, topical stool, gastrectomy, chronic atrophic gastritis. When IDA is developing, reticuloendothelial iron stores become completely depleted before anemia occurs. Iron deficiency anemia আসলে আমরা তিনটা ফেজে থাকে, একটা হচ্ছে প্রি-ল্যাটেন্ট, ল্যাটেন্ট, একটা হচ্ছে আর আইডিএ ডেভেলপ করে। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া ডেভেলপ করার আগেও কিন্তু তার আইডিএ আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া প্রসেসটা শুরু হয়ে যায়, তখন হয়তো হিমোগ্লোবিনটা কমে না। প্রি-ল্যাটেন্ট ফেজে, প্রি-ল্যাটেন্ট ফেজে আয়রন স্টোরটা প্রথমে কমে and without reduce the serum iron level, serum iron level কমে না, ফেরিটিনটা কমে যায় এবং হিমোগ্লোবিনটা তখন নরমাল থাকে। লেটেন্ট ফেজে আয়রন স্টোরটা কমে, এক্সস্টেড হয়ে যায়, হিমোগ্লোবিন লেভেলসটা নরমাল থাকে কিন্তু একদম ফেরিটিনটা একদম কমে যায়, একদম শেষ হয়ে যায়। আর আইডিএ যখন ডেভেলপ করে থার্ড স্টেজে তখন হচ্ছে আমার হিমোগ্লোবিনটা কমে। At early stage, no clinical abnormalities. Later, patient may develop general symptoms and signs in the anemia. In severe cases, IDA with ringed or spoon nails, spoon shape nail হয়ে যায়। এখন আসলে symptoms, এটা symptoms in anemia symptoms সবগুলো যেরকম গতানুগতিক, ফ্যাটিক, ডিজিনেস, হেডেক, পিকা, এটা একটা স্পেশাল symptoms for iron deficiency anemia. Abnormal eating behavior, অনেকে কয়লা খেতে চায়, অনেকে বরফ খেতে চায় in iron deficiency anemia ক্ষেত্রে। তোমরা শুনতে পাচ্ছ? জি ম্যাম। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট সিম্পটম হচ্ছে ডিসপ্লেজিয়া। অনেক পেশেন্ট শুধুমাত্র গলা ব্যথা নিয়ে প্রেজেন্ট করে, এনটিতে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরে গলা ব্যথা নিয়ে, ডিউ টু ইসোফেজিয়াল ওয়েভ। আর সাইন্স হচ্ছে কি প্যালোর, এনিমিয়ার জন্য প্যালোর থাকে, টাং অ্যাট্রোপি আর গ্লসাইটিস থাকে, সো টাং থাকে, অ্যাঙ্গুলার চেলোসিস থাকে। হ্যাঁ, এটা হচ্ছে একটা গ্লসাইটিসের ছবি, এটা হচ্ছে অ্যাঙ্গুলার চেলোসিসের ছবি। ক্লিনিক্যাল সায়েন্সের নেইলে কি থাকে, স্পুন শেপ নেইল হয়ে যায়, এটাকে বলে কয়লোনাইকিয়া, ব্রিটেল নেইলস। এখন একটা সিবিসি করলে আমরা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার ক্ষেত্রে কি পাবো? এই যে দেখো এখানে হিমোগ্লোবিনটা কম, এমসিভি, এমসিএইচ, এমসিএইচ কত বললাম, লেস দেন 80 মিলিমিটার বললেই হচ্ছে মাইক্রোসাইটিক। এখানে হাইপোক্রোমিয়া আছে, এমসিএইচ ও কম, এমসিএইচসি ও কম। আচ্ছা, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে রেড সেল ডিস্ট্রিবিউশন দিয়ে আমরা আইডিএ এবং থ্যালাসেমিয়া আলাদা করতে পারি, এটা একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। রেড সেল ডিস্ট্রিবিউশন উইথটা ডিটেক্ট করে আসলে অ্যানাইসোপয়কিলোসাইটোসিস যখন বেশি থাকে তখন আরডিডব্লিউটা বেশি হয়। রেড সেল আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে আমার পয়কিলোসাইট পাওয়া যায়, পেন্সিল সেল পাওয়া যায় অনেক মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক সেলের সাথে, সেজন্য আমার আরডিডব্লিউটা বেশি হয়। কিন্তু থ্যালাসেমিয়া ট্রেটেও মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া, বাট ওখানে পয়কিলোসাইট সেরকম পাওয়া যায় না, তাদের ক্ষেত্রে রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ নরমাল থাকে। আরেকটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার ক্ষেত্রে, যে রেড সেল কাউন্টও কিন্তু এখানে কম থাকবে। এখন ল্যাবরেটরি ইনভেস্টিগেশন আমরা সিবিসি করব, পেরিফেরাল ব্লাড টিন করব, রেটিকুলোসাইট কাউন্ট করব, সাথে সিরাম আয়রন প্রোফাইলটা করব। আয়রন প্রোফাইলে কি কি থাকে, সিরাম আয়রন থাকে, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি দেখা হয়, আর সিরাম ফেরিটিন দেখা হয়। ঠিক আছে, serum iron measures the amount of iron bound to transferrin. It does not include free form of iron. Total iron binding capacity হচ্ছে the indirect measure of amount of transferrin protein in the serum, inversely proportional to the serum iron level. If serum iron is decreased, total iron binding capacity of transferrin is increased. এই জন্য আমার আইডি এর ক্ষেত্রে কি হবে, টিআইবিসিটা ইনক্রিজ থাকবে, আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিতে বেশি থাকবে, যদি ট্রান্সফেরিনটা খালি থাকবে তখন। Serum ferritin indirectly reflects storage iron in tissues, found in trace amount in plasma. Serum ferritin is decreases in iron deficiency anemia and increases in acidity.
একটা সিঙ্গেল টেস্ট করতে বললে এমনিতে তো আমরা আয়রন প্রোফাইলই করবো, পেশেন্ট পারছে না। একটা সিঙ্গেল টেস্ট করতে বললে আমরা শুধুমাত্র সিরাম ফেরিটিন দেখেও কিছুটা আইডিয়া করতে পারবো এটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নাকি অ্যানিমিয়া ক্রনিক ডিজিজ। Serum ferritin একটাই অসুবিধা, during infection or inflammation serum ferritin increases like other acute phase protein. এটা একটা acute phase প্রোটিন, সেজন্য যে কোনো ইনফেকশন, ইনফ্লামেশন, ক্রনিক ডিজিজের ক্ষেত্রে সেরাম ফেরিটিন অনেক সময় বাড়তে থাকতে পারে, যদিও তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কোএক্সিস্টিং আছে। এখন ল্যাবরেটরি ফাইন্ডিংস সামারাইজ করলে যেটা আসে, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কম পাবো আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে, এমসিবি, এমসিএইচ, এমসিএসসি এগুলো সবই কম পাবো। ব্লাড ফিল্মে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক ব্লাড পাবো, এই যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক রেড ব্লাড সেলস, তারপরে কিছু টার্গেট সেল, এগুলো করে বলা হচ্ছে টার্গেট সেল। এই যে টার্গেটের মধ্যে একটা টার্গেট লেশন থাকে, পেন্সিল শেপ পয়কিলোসাইট। এই পয়কিলোসাইট গুলোর জন্য আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার পেশেন্টদের যখন সিবিসি দেখি আরডিডব্লিউ বেশি থাকে, আইডিএর পেশেন্টের রেড সেল কাউন্টও কম থাকবে, কারণ ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ম্যারো থেকে প্রোডাকশন বেশি হচ্ছে না। ডাব্লিউবিসি কাউন্টটা একটা নর্মাল থাকতে পারে, ইনক্রিজও হতে পারে। প্লেটলেট কাউন্টটা সাধারণত রিয়েক্টিভ থ্রম্বোসাইটোসিস হয় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে। বোন ম্যারো আয়রন স্টেন সাধারণত আমরা করি না, যদি কনফার্মেটরি একটা টেস্ট বলে তাহলে বোন ম্যারো আয়রন স্টেনটাই হচ্ছে কনফার্মেটরি টু এক্সক্লুড আইডিয়া না অন্য কিছু। ম্যারোটা নর্মাল আর হাইপোসেলুলার থাকতে পারে, রেড সেল প্রিকারসর ইনক্রিজ ইন নাম্বার, আয়রন স্টেইন করলে নেগেটিভ হবে। আর আয়রন প্রোফাইল যেটা, সেটা তো আগেই বলেছি, সিরাম আয়রন ডিক্রিজ করবে, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি হাই থাকবে, সিরাম ফেরিটিন ডিক্রিজ করবে। এটা হচ্ছে একটা বোন ম্যারো আয়রন স্টেইন। এটা নর্মাল পেশেন্টের, এই যে ব্লু গুলো হচ্ছে ফেরিটিন, হেমোসিডারিন, ফেরিটিন এইগুলো আয়রন স্টেইন পজিটিভ। এটা আইডি এর ক্ষেত্রে এখানে কোনো স্টোরেজ আয়রন নাই, খালি। নর্মালি আমরা আয়রন ডেফিসিয়েন্সি ডায়াগনোসিস করার জন্য বোন ম্যারো করি না, কিন্তু থিওরিটিক্যালি যদি বলা হয় একটা টেস্ট কনফার্মেটরি কে বোন ম্যারো আয়রন স্টেইন। এখন আসো ম্যানেজমেন্ট। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার দুটো পার্ট ম্যানেজমেন্টের, একটা হচ্ছে আন্ডারলাইং কজ, কেন হচ্ছে সেটা চিকিৎসা করতে হবে। সেকেন্ড হচ্ছে কারেকশন অফ দ্য ডেফিসিয়েন্সি বাই থেরাপি। আয়রন আমরা দুভাবে দিতে পারি, একটা হচ্ছে ওরাল আর একটা প্যারেন্টাল। ওরাল iron হচ্ছে ferrous sulfate is the cheapest and drug of first choice, and it is usual to give up 200 mg of elemental iron each day to adult and about 3 mg per kg per day as a liquid iron preparation to infant and children. আর আমরা সবাইকে ইউজুয়ালি ওরাল আয়রনই দিব, আর প্যারেন্টাল আয়রনের কিছু স্পেসিফিক ইন্ডিকেশন আছে। এই ইন্ডিকেশন গুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করা হয়। Those who cannot tolerate oral iron, particularly GI disease such as inflammatory bowel disease. Oral iron কিন্তু আমাদের dysphagia করে, constipation করে। Oral iron কিন্তু অনেকে নিতে পারে না। যাদের GIT disease থাকে তাদেরকে আমরা parenteral iron suggest করব। When it is essential to replenish body stores rapidly, that is in case of last trimester of pregnancy. When oral iron intake cannot keep pace with continuing hemorrhage. যেমন পেশেন্ট যদি কন্টিনিউয়াস কোনো ব্লিডিং ডিসঅর্ডার থাকে, হেরিডিটারি হেমোরেজিক টেলেনজেকটেশিয়া হোক, অথবা কোনো ব্লিডিং থাকুক সাথে, সেই ক্ষেত্রে আমরা প্যারেন্টাল আয়রন দেব। CKD patient, those are treated with recombinant erythropoietin also require parenteral iron therapy. Malignancy patient, anemia of cancer, any kind of malignancy, treated with erythropoietin requires parenteral iron. কারণ erythropoietin দিলে আমার erythropoiesis স্টিমুলেট করলে আমার নিউট্রিয়েন্ট লাগবে, সেজন্য আমরা প্যারেন্টাল আয়রন দিয়ে দেব। বোঝা গেছে? তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। আয়রন থেরাপি, এখন হচ্ছে আমরা আয়রন যখন দিব, অনেকেই দেখা যায় আয়রন দেওয়ার পরে আয়রন ইনজেকশন বলো, ওরাল ফর্মে বলো, সাথেই 7 দিন 10 দিন পরে আমরা সিবিসি করে ফেলি হিমোগ্লোবিন কতটুকু বাড়ছে সেটা দেখার জন্য। এটা কিন্তু ঠিক না। ইনিশিয়ালি রেসপন্স টেক 7 to 14 days, এটা মাত্র স্টার্ট হওয়া শুরু হয়। Modest reticulocytosis occur and correction of anemia requires 2 to 3 months. 6 months of therapy দিয়ে আমরা যদি ওরালি দিই তাহলে 6 মাস দিই। কেন 6 মাস দিই? আমার স্টোরেজটা সব কারেকশন হওয়ার জন্য। আমাদের স্টোরেজ আয়রন থাকে 500 মিলিগ্রাম, ঠিক আছে? এই জন্য আমরা স্টোরেজটা কারেকশন হওয়ার জন্য 6 মাস পর্যন্ত দিয়ে থাকি। আর আমরা এনিমিয়াটা কারেকশন হচ্ছে কিনা হিমোগ্লোবিনটা আমরা তাহলে 2 থেকে 3 মাস পরে দেখবো।
যদি সাথে সাথে দেখা হয় তাহলে দেখা যাবে যে না হিমোগ্লোবিন বাড়েনি, তখন বলা হবে যে না কারেকশন হয়নি। আসলে তা না, তাকে তো সময় দিতে হবে, সাথে সাথে সিবিসি করা যাবে না। এখন আসো এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ। Anemia of chronic disease, sometimes known as anemia of inflammation, is the second most common form of anemia worldwide and is seen in a variety of conditions, including cancer, autoimmune conditions, and infections. ম্যাম শোনা যাচ্ছে না। ম্যাম শুনতে পারছি না। ম্যাম শোনা যাচ্ছে না। Hepcidin acts by binding ferroprotein. ম্যাম প্রথম থেকে শুনি না একটু, প্রথম থেকে। Pathogenesis-টা? জি ম্যাম। আয়রন ডেফিসিয়েন্সি, এনিমিয়া অফ ক্রনিক ডিজিজের প্যাথোজেনেসিস হচ্ছে এটাও আয়রন রেগুলেটরি একটা হরমোন থাকে হেপসিডিন। যে কোনো ইনফ্ল্যামেশন অথবা ইনফেকশনের ক্ষেত্রে এই হেপসিডিন প্রোটিন সিনথেসিসটা বেড়ে যায়। হেপসিডিন আমাদের মেইনলি আয়রন অ্যাবজর্পশনও কমায়, আয়রন ম্যাক্রোফেজ থেকে রিলিজও কমায়, মানে সার্কুলেশনে আসে না, আমার এরাথ্রোপয়েসিস হতে বাধা দেয়। তাহলে প্রোডাকশন অফ হেপসিডিন ইজ ইনক্রিজড বাই দ্য ইনফ্ল্যামেটরি সাইটোকাইনস ইন্টারলিউকিন 6 or other inflammatory cytokines, and hepcidin acts by binding to ferroportin and blocking iron export from macrophages and hepatocytes. At the same time, iron absorption by the duodenal enterocytes is downregulated. The combined effect to produce a state of functional iron deficiency. তোমাদেরকে একটা দুটো ছবি দেখায় এটা হচ্ছে আয়রন অ্যাবজর্পশনের ছবি। আয়রন কিভাবে অ্যাবজর্পশন হয়? আয়রন আমরা খাই ফেরিক ফর্মে, সেটা কনভার্ট হয় ফেরোরিডাক্টাস এনজাইম দিয়ে ফেরাস ফর্মে। এটা একটা ফেরোপ্রোটিন, একটা ট্রান্সমেমব্রেন প্রোটিন। এটার মাধ্যমে আয়রন সেলের ভিতরে ঢুকে, ডিউডেনাল এন্টারোসাইট কিন্তু এই ছবিটা পুরোটা। এর ভিতরে আবার হ্যালো, এটা ফেরোপ্রোটিন দিয়ে আবার কিন্তু সার্কুলেশনে চলে আসে। ম্যাম স্লাইডটা দেখতে পাচ্ছি না ম্যাম। ছবিটা ম্যাম ছবিটা দেখা যাচ্ছে না। পরের স্লাইড। ম্যাম ছবিটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি স্লাইড চেঞ্জ হচ্ছে না কোনো। এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। হ্যাঁ, এই ছবিটা হচ্ছে এটা অ্যাবজর্পশনের একটা ছবি। এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের বোঝার জন্য যে আয়রন আমরা ফেরিক ফর্মে খাই, এটা ডিউডেনাল এন্টারোসাইটে অ্যাবজর্পশন হওয়ার আগে ফেরিডাক্টাস এনজাইম দিয়ে এটা ফেরাস ফর্মে কনভার্ট হয়। তারপরে এটা ফেরোপ্রোটিন নামক একটা ট্রান্সমেমব্রেন প্রোটিন দিয়ে এটা ঢুকে যায় সেলের ভিতরে। সেলে সেটা কিছুটা লেভেল পুলে থাকে, কিছু মাইটোকন্ড্রিয়াতে যায়, আর বাকিটা আবার ফেরোপ্রোটিন দিয়ে বেসাল সার্ফেসের এখানে ফেরোপ্রোটিন দিয়ে সে সার্কুলেশনে চলে আসে, প্লাজমায় চলে আসে। প্লাজমায় আবার কিন্তু সে ফেরিক ফর্মেই সে সার্কুলেশনে ট্রান্সফারেন্টের সাথে বাইন্ড করে সেই ইরাথ্রোপয়েসিসের জন্য ম্যারোতে চলে যায়। ফেরোপ্রোটিনটা আমার জানা ইম্পর্টেন্ট। এটা আমার যখন যেখানে অ্যাবজর্পশন হয় সেখানেও আছে, যেখানে সার্কুলেশনে যাচ্ছে ওই জায়গাটাতেও আছে। এবং ফেরোপ্রোটিন আমার ম্যাক্রোফেজও থাকে। ম্যাক্রোফেজে আয়রন আমার স্টোরেজ ফর্মে ফেরিটিন হিসেবে থাকে। যখন আমার বডি রিকোয়ারমেন্ট হয় তখন ফেরোপ্রোটিন ট্রান্সমেমব্রেন প্রোটিন দিয়ে ওই ফেরিটিন থেকে আয়রন রিলিজ হয় এবং সেটা আমার এরাথ্রোপয়েসিসের জন্য চলে যায়। এখন এই ফেরোপ্রোটিনটাকে কন্ট্রোল করা হচ্ছে হেপসিডিন নামক একটা আয়রন রেগুলেটরি হরমোন, যেটা আমার আরেকটা ছবি দেখায় তোমাদের। এটা আরেকটা ছবি। যে কোনো ইনফ্ল্যামেশন বা হচ্ছে যখন আমার এরাথ্রোপয়েসিস বেশি হয়ে যাচ্ছে সেইসব ক্ষেত্রে আমার হেপসিডিন সিনথেসিসটা কন্ট্রোল হয়। প্লাজমা ট্রান্সফার স্যাচুরেশন যদি বেশি হয়ে যায়, ইনফ্লামেশন যদি বেশি হয়, ইনফ্লামেটরি কন্ডিশনে যেটা এনিমিয়া অফ ক্রনিক ডিজিজের মেইন প্যাথোফিজিওলজি, ইন্টারলিউকিন 6 রিলিজ হয়, সেটা হেপসিডিন সিনথেসিসকে আমার এনহ্যান্স করে। হেপসিডিন সিনথেসিস কি করে? এটা ফেরোপ্রোটিন যে ট্রান্সমেমব্রেন প্রোটিনের কথা বললাম একটু আগে, সেটা ম্যাক্রোফেজেও থাকে, ডিউডেনাল এন্টারোসাইটেও থাকে। সেটাকে ইনহিবিট করে, ইন্টারনালাইজ করে ফেলে, এবং তাহলে ফেরোপ্রোটিন এক্সপ্রেশন হয় না, আয়রনটা সার্কুলেশনে আসতে পারে না, সেটা ম্যাক্রোফেজ থেকে হোক আর অ্যাবজর্পশন কম হয়ে হোক। দ্যাট মিনস এরাথ্রোপয়েসিসটা আমার ইনহিবিশন হয়। উল্টা একই যদি এরাথ্রোপয়েসিস আমার বেশি হচ্ছে সেক্ষেত্রে হেপসিডিন সিনথেসিসটাকে যখন
আমার বডি এরিথ্রোপয়েসিস বেশি দরকার হয়, এরিথ্রোপয়েটিন স্টিমুলেশন দেওয়া হোক অথবা হাইপোক্সিয়া দেওয়া হোক, তখন আমার হেপসিডিন সিনথেসিসটা ইনহিবিট করে, যার কারণে এই মেকানিজম গুলো কাজ করে, আয়রন ডেপোজিশনও ঠিক থাকে, ম্যাক্রোফেজ থেকে রিলিজ হয়, আমার এরিথ্রোপয়েসিসটা ঠিক থাকে। আমাদের আগের স্লাইডে চলে যাই। তাহলে এখন এই মেকানিজমটা বোঝা গেছে এনিমিয়া ক্রনিক ডিজিজে হেপসিডিন কিভাবে, আমার এনিমিয়া ক্রনিক ডিজিজে মূল জিনিস হচ্ছে বডিতে কিন্তু আমার আয়রন আছে, কিন্তু আয়রনটা ইউটিলাইজ করা যাচ্ছে না। এটা আমার ইম্পর্টেন্ট, কারণ আয়রন প্রোফাইল দেখে আমি এটাকে এনিমিয়া ক্রনিক ডিজিজ নাকি আইডিএ এটা আমি আলাদা করতে পারবো। সেক্ষেত্রে তোমার আয়রন প্রোফাইলের যে জিনিসটা সেটা মুখস্থ করতে হবে না যদি এই জিনিসটা বুঝো। এনিমিয়া ক্রনিক ডিজিজে মেইনলি ফাংশনাল আয়রন ডেফিসিয়েন্সি হয়, এটাই সেই ছবিটাই, একই ছবি। হেপসিডিন ইনফ্ল্যামেশন আয়রন ওভারলোডে হেপসিডিন সিনথেসিসের স্টিমুলেশন হয় লিভার থেকে, এবং হেপসিডিনটা ম্যাক্রোফেজ এবং জিনোনাল ইন্টারসাইট থেকে আয়রন অ্যাবজর্পশনটাকে ইনহিবিট করে, ম্যাক্রোফেজ থেকে আয়রন সিক্রেশনটা ইনহিবিট করে, ট্রান্সফেরিন আসতে পারে না আমার ম্যারোতে, আয়রন গ্লোবিন সিনথেসিস অথবা এরিথ্রোপয়েসিসটা আমার কমে যাবে। ল্যাবরেটরি ফাইন্ডিংস, সিবিসি করলে তো আমরা এনিমিয়া পাবো, রেস হিমোগ্লোবিন কম থাকবে, রেস টিএসআর থাকবে এনিমিয়া ক্রনিক ডিজিজে, তাই না? টোটাল কাউন্ট এবং টোটাল ডাব্লিউবিসি কাউন্ট এবং প্লেটলেট কাউন্ট এগুলো আমার নরমালে থাকতে পারে, ইনক্রিজও করতে পারে। ইনক্রিজ রোল অফ ফরমেশন থাকে, আর্লি স্টেজে থাকে নর্মোসাইটিক নর্মোকমিক, বাট লেট স্টেজে থাকে মাইক্রোসাইটিক হাইপোকমিক। সিরাম আয়রন প্রোফাইল করলে কি হয়, সিরাম আয়রনটা কম পাবো, টিআইবিসিটা লো থাকতে পারবে, নর্মালে থাকতে পারবে, সিরাম পেরিটিনটা কিন্তু হাই থাকে। আর যদি ম্যারো আয়রন স্টেইন করা যায় সেক্ষেত্রে দেখা যাবে যে অ্যাবান্ডেন্ট স্টোরেজ, কারণ আমার স্টোরেজ আয়রন আছে। এখন আসো মেইন ডিফারেন্স অফ আইডিয়া এন্ড এনিমিয়া ক্রনিক ডিজিজ। দুটার ক্ষেত্রেই তো হিমোগ্লোবিন কম পাওয়া যাবে যেহেতু এনিমিয়া, এমসিভি এমসিএইচ দুটার ক্ষেত্রে নর্মাল, অথবা এনিমিয়া ক্রনিক ডিজিজ ক্ষেত্রে লো, নর্মাল অথবা লো থাকতে পারে। ইনফ্ল্যামেটরি মার্কারের ভিতরে যেমন সিআরপি আছে বা আদার ইনফ্ল্যামেটরি মার্কার গুলো আছে, সেগুলোর ক্ষেত্রে আইডিয়াতে সেই সব কিছু থাকবে না, কিন্তু এনিমিয়া ক্রনিক ডিজিজে পজিটিভ থাকবে, হাই থাকবে, সিআরপি হাই। পেরিটিনটা আইডিয়াতে লো থাকবে, এনিমিয়া ক্রনিক ডিজিজে নর্মাল থাকতে পারে, হাই থাকতে পারে। হাই থাকতে পারে কারণ অ্যাকিউট ফেজ প্রোটিন হিসেবেও ইনফ্ল্যামেশনের ক্ষেত্রে ফেরিটিনটা বেশি থাকবে, কিন্তু ফেরিটিন বেশি থাকলেও স্টোরেজ আয়রন আছে, কিন্তু আমার বডি ইউজ করতে পারছে না আয়রনটা, সেজন্য আমার আইডিয়া ডেভেলপ করবে। ট্রান্সফারেন্স স্যাচুরেশনটা দুটোতেই কম থাকবে, কারণ সার্কুলেশনে তো আমি আয়রন পাচ্ছি না। সিরাম ফেরিটিন ট্রান্সফারিন রিসেপ্টর, সিরাম ট্রান্সফারিন রিসেপ্টর আর লক ফেরিটিন রেশিও, এটা দিয়ে আমি আইডিয়া আর এসিডি আলাদা করতে পারবো। এটা হাই থাকবে আইডিয়াতে, লো থাকবে ক্রনিক ডিজিজে। সিরাম হেপসিডিন লেভেলটা লো থাকবে আইডিয়াতে, এনিমিয়া ক্রনিক ডিজিজে সিরাম হেপসিডিন লেভেলটা রেজ থাকবে। একই স্লাইড। ম্যানেজমেন্ট যে কোনো ডিজিজের যখন ম্যানেজমেন্ট আমরা লিখবো, প্রথমে আমরা ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং সেটা আমার এনিমিয়া ক্রনিক ডিজিজ ব্রড হেডিং, এর আন্ডারে আমার যে কোনো ধরনের ইনফেকশন, ইনফ্ল্যামেটরি কন্ডিশন, ম্যালিগনেন্সি গুলো পড়বে, সিকেডি, সিএলডি, এসএলই, অটোইমিউন ডিজিজ গুলো সবগুলোই আসবে এখানে। তাহলে আমার ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কন্ডিশন, দেন ব্লাড ট্রান্সফিউশন করবো, এরিথ্রোপয়েসিস স্টিমুলেটিং এজেন্ট দিতে পারে, দ্যাট ইজ এরিথ্রোপয়েটিন দিতে পারে অনেকের ক্ষেত্রে, দ্যাট ইজ যাদের ক্যান্সার আছে তাদের ক্ষেত্রে, রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট অথবা এইচআইভি পেশেন্টদেরকেও আমরা এরিথ্রোপয়েটিন। নিউট্রিয়েন্ট এই জন্য আমরা আগেই বলেছিলাম প্যারান্টারাল আয়রন থেরাপি ইন্ডিকেশনের একটার ভিতরে হচ্ছে যাদেরকে আমি এরিথ্রোপয়েটিন দিচ্ছি তাদেরকে আমি সাথে প্যারান্টারাল আয়রন সহ দিব। Functional iron deficiency present in many patients with anemia chronic disease. The frequent coexistence of 2-IDA and ACD make iron supplementation an attractive method for the treatment of ACD. এখন আসো ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আমরা কিভাবে ভাগ করেছিলাম? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া আর নন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া due to vitamin B12 deficiency, folate deficiency অথবা abnormal metabolism of folate and vitamin B12. Non-megaloblastic anemia শুধুমাত্র ম্যাক্রোসাইটোসিস হয়, বাট মেগালোব্লাস্টিক চেঞ্জ থাকে না। তারা হচ্ছে লিভার ডিজিজ, অ্যালকোহলিজম, পোস্ট-স্প্লেনেক্টমি, নিউনাটাল ম্যাক্রোসাইটোসিস অথবা এনি কাইন্ড অফ স্ট্রেস রেসপন্স। ভিটামিন B12 এটা আরেকটা ইম্পর্টেন্ট এনিমিয়া। ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলে আমাদের মেগালোব্লাস্টিক এনিমিয়া হচ্ছে। তো ডায়েট রিসোর্সটা আমার জানতে হবে, সেজন্য মিট, পোল্ট্রি, ফিশ,
typically 7 to 30 microgram per day আমাদের intake, আর absorption হচ্ছে 2 to 3 microgram. আর ভিটামিন B12 অ্যাবজর্পশনের জন্য আমাদের স্টমাক, প্রথমে ভিটামিন B12 আমরা খাওয়ার পর থেকে স্টমাক অ্যাসিড enhances absorption from food. Intrinsic factor facilitate absorption in the ileum. Absorbed vitamin B12 transferred to transcobalamin 2 and transported to the marrow. Normally 2000 to 3000 microgram per body store. And clinical disease associated with vitamin B12 deficiency when stores are less than 50% of normal. আমার শুধুমাত্র ডায়েটারি ডেফিসিয়েন্সি দিয়ে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি ডেভেলপ করতে কত সময় লাগে, কারো জানা আছে? তোমরা শুনতে পাচ্ছ? জি ম্যাম। শুধুমাত্র ডায়েটারি ডেফিসিয়েন্সি দিয়ে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি ডেভেলপ করতে আমাদের প্রায় 3 বছরের মতো সময় লাগে। সেজন্য শুধু ডায়েটারি ডেফিসিয়েন্সি দিয়ে আমাদের আসলে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি ডেভেলপ করে না, সাথে কোএক্সিস্টিং আদার ডিজিজ থাকে, যে আমরা বলি স্ট্রিক্ট ভেজিটেরিয়ান, তাদের কিন্তু অনেক সময় লাগে। ভিটামিন B12 যখন আমরা খাই, ডায়েটারি ভিটামিন B12 ট্রান্সফার ফ্রম ফুড টু বাইন্ডিং প্রোটিন in stomach. Here stomach acid is needed. Intrinsic factor made by the gastric parietal cells. Intrinsic factor টা সিনথেসিস হয় কিন্তু gastric parietal cell থেকে, কিন্তু সেটা বাইন্ড করে গিয়ে প্যানক্রিয়েটিক এনজাইম দিয়ে আগে রিলিজ হয়। ভিটামিন B12 যে ফুডের সাথে বাইন্ড করা ছিল আর বাইন্ডিং প্রোটিনের সাথে ওখান থেকে রিলিজ হয়, ডিউরেনামে গিয়ে বাইন্ড করে ইন্ট্রিনসিক ফ্যাক্টর ভিটামিন B12 এর সাথে। আর অ্যাবজর্পশন হয় কোথায়? টার্মিনাল আইলিয়ামে। সেখানে vitamin B12 internal intrinsic factor complex bind to the receptor tubulin in distal ileum and therefore vitamin B12 is absorbed. এখন ভিটামিন B12 ডেফিসিয়েন্সি আমার কেন হয় সেটাও জানতে হবে। প্রত্যেকটা জিনিসের আইডেন্টিফাই আন্ডারলাইং কন্ডিশন, আন্ডারলাইং ডিজিজটা জানতে হবে, কারণ সেটা চিকিৎসা না করলে আমি যতই সাপ্লিমেন্ট দিই কোনো লাভ হবে না। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হতে পারে স্ট্রিক্ট ভেজিটেরিয়ানের জন্য, অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস হতে পারে, লস অফ অ্যাট্রোপি অথবা গ্যাস্ট্রিক মিউকোসা, সেখান থেকে যেহেতু আমার ইন্ট্রিনসিক ফ্যাক্টর প্যারাটাল থেকে রিলিজ হয়, সেটা টোটাল আর পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি যাদের করা হয়, যেমন সিএস স্টোমাকের পেশেন্ট অথবা যে কোনো কারণে আমার গ্যাস্ট্রিক সার্জারি হিস্ট্রিতে এটা তাহলে নিতে হবে, করা হয় তাদের ক্ষেত্রে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি ডেভেলপ করার একটা চান্স থাকে। পার্নিশিয়াস অ্যানিমিয়া, সেখানে অটো অ্যান্টিবডি ডেভেলপ করে, এ ইজ দ্য ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এছাড়াও আরো কিছু কারণ আছে। অ্যাবনর্মাল ইভেন্টস ইন দ্য স্মল বাউল লুমেন, ইনঅ্যাডিকুয়েট প্যানক্রিয়াটিক প্রোটিয়াস, তাহলে তো প্যানক্রিয়াটিক প্রোটিয়াস না থাকলে তো আমার আর বাইন্ডিং প্রোটিন থেকে ভিটামিন B12 টা রিলিজ হবে না, সেটা ইন্ট্রিনসিক ফ্যাক্টরের সাথে বাইন্ড করতে পারবে না। কম্পিটিটিভ এজেন্টস লাইক ফিশ টেপওয়ার্ম, এটা আরেকটা। ডিসঅর্ডারস অফ দ্য আইলিয়াল মিউকোসা, ডিমিনিশড অর অ্যাবসেন্ট ইন্ট্রিনসিক ফ্যাক্টর, কোঅ্যাগুলামিন রিসেপ্টর, কিছু ড্রাগ এফেক্ট থাকে, মেটাবলিক ডিসঅর্ডার থাকতে পারে। মেগালোব্লাস্টিক এনিমিয়া, মেগালোব্লাস্টিক কথাটা মানে কি? Macrocytosis due to the vitamin B12 deficiency and folic acid causes megaloblastic anemia. কেন হয়? Impaired nuclear maturation. Vitamin B12 এবং folate are the DNA coenzymes necessary for DNA synthesis. এটা আমরা বায়োকেমিস্ট্রিতে পড়ছি না? তোমরা পড়ছো না ভিটামিন B12 এর ফাংশন? ম্যাম শুনতে পাচ্ছি না। ম্যাম শোনা যাচ্ছে না। ম্যাম আর পড়বো না। হ্যাঁ ম্যাম আমাদের নেক্সট আরেকটা ক্লাস আছে তো ম্যাম, আজকে এতটুকু রাখলে বেটার হতো। আমাদের 11:30 ক্লাস না? জি ম্যাম। আজকে তো ঢুকতে তাই তোমরা আধা হাসাহাসি করছো কেন? কে হাসাহাসি বললো? কথা বলছো না কেন? হ্যাঁ আসলো কে? তোমাদের আরেকটা ক্লাস কয়টা থেকে? ম্যাম 11:30 থেকে। 11:30 থেকে। ভিটামিন B12 ডেফিসিয়েন্সিটা শেষ করে দিই। আচ্ছা হ্যাঁ এটা শেষ করে ছেড়ে দিচ্ছি। আচ্ছা। ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে তোমরা যখন শুনতে পারো তখনই করো না কেন সাথে সাথে?
ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, ভিটামিন B12 টা আমার কেন লাগে? ভিটামিন B12 এবং ফোলেট হচ্ছে আমার ডিএনএ কোএনজাইমস নেসেসারি ফর ডিএনএ সিনথেসিস এন্ড নিউক্লিয়ার ম্যাচুরেশন। ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অথবা ফোলেট ডেফিসিয়েন্সিতে আমার নিউক্লিয়ার ম্যাচুরেশনটা ল্যাগস বিহাইন্ড দ্য সাইটোপ্লাজমিক ম্যাচুরেশন। সাইটোপ্লাজমটা ম্যাচিউর হয়ে যায় কিন্তু নিউক্লিয়াসটা তখন আবার ম্যাচিউর হয় না। এইজন্য মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে শুধুমাত্র হিমোগ্লোবিন সিনথেসিসে আমার হ্যাম্পার করে না, এখানে আমার WBC এবং প্লেটলেট সবগুলো সিনথেসিসে, সবারই তো নিউক্লিয়াস আছে, সবগুলো সিনথেসিসে হ্যাম্পার হয়। ইনএফেক্টিভ হিমোপয়েসিস হয়ে যাচ্ছে, সেলগুলো বড় বড় থেকে যাচ্ছে এবং ম্যারোতে ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। আর শুধুমাত্র ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে আরেকটা জিনিস নিউরোলজিক্যাল সিমটমস। কারণ ভিটামিন B12 আমাদের মাইলিন সিনথেসিসে হেল্প করে। এজন্য ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে আমরা সাবঅ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড পাই। এখানে ক্ষেত্রে ক্লিনিক্যালি আমরা লস অফ ভাইব্রেটরি সেন্স পাই এন্ড প্রোপ্রিওসেপশন, এই দুটোই আমার কম থাকে। আর এই জন্য ভিটামিন B12 ডেফিসিয়েন্সি না ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি সেটা কনফার্ম করার আগে আমরা কোনো পেশেন্টকে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া দেখে আমরা ফোলেট সাপ্লিমেন্ট দিব না, কারণ বডিতে যেটুকু ভিটামিন B12 রয়েছে সেটাও আমার ইউটিলাইজ হয়ে যাবে। এছাড়া আমাদের আর কি নিয়ে প্রেজেন্ট করে, নিউরোটিভ ডিফেক্ট নিয়ে প্রেজেন্ট করে, প্রেগন্যান্সি ক্ষেত্রে আর গ্লসাইটিস থাকে অ্যানিমিয়ার পাশাপাশি। ল্যাবরেটরিতে কি থাকবে, আমার সবকিছুই হাই থাকবে, MCV MCH, MCH নরমাল থাকবে। সবগুলো কাউন্ট যেটা আমি বললাম, সবগুলো কাউন্ট আমার নরমাল অথবা কম থাকতে পারে, কারণ সবার ক্ষেত্রে নিউক্লিয়াস আছে এবং সেটা আমার যেহেতু নিউক্লিয়ার ম্যাচুরেশনে ঝামেলা হচ্ছে, ইনএফেক্টিভ হিমোপয়েসিসের রেড সেলটা সব সেলই আমার ম্যারোতে ডিস্ট্রাকশন হয়ে যায়, ইন্ট্রামেডুলারি ডিস্ট্রাকশন হয়। রেডিকুলোসাইট কাউন্ট কম পাওয়া যাবে যেহেতু ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। পেরিফেরাল গ্রাফিমে ওভাল ম্যাক্রোসাইট পাওয়া যেতে পারে, অ্যানাইসোপয়কিলোসাইট পাওয়া যেতে পারে। এটা একটা ভিটামিন B12 ডেফিসিয়েন্সি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার একটা সিবিসি পিকচার। MCVটা 100 বেশি দেয়। আর রেড সেল কাউন্টও এখানে কম যেহেতু ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আচ্ছা, এছাড়া ভিটামিন B12 ডেফিসিয়েন্সি ক্ষেত্রে সিবিসি, PVF, রেডিকুলোসাইট কাউন্ট, ম্যারো। ভিটামিন B12 ডেফিসিয়েন্সি ক্ষেত্রে আমরা বোন ম্যারো অবশ্যই করবো, কারণ মেগালোব্লাস্টিক কথাটা বলতে গেলে আমাকে ম্যারো ফাইন্ডিংস বলতে হবে। সেটা ভিটামিন B12 সেটা করতে পারি। হ্যাঁ, এছাড়া আদার সাপোর্টিভ হিসেবে হাই LDH পাবো আর বিলিরুবিনটাও বেশি পাবো ডিউ টু দ্য রেড সেল ডিস্ট্রাকশন ইন দ্য ম্যারো, ইনএফেক্টিভ হিমোপয়েসিস। ফলিক ডেফিসিয়েন্সি, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি মেইনলি হয় আমার ডায়েটারি ডেফিসিয়েন্সি অথবা ইনক্রিজ ডিমান্ডের ক্ষেত্রে। ডায়েটারি ডেফিসিয়েন্সি বাচ্চাদের হতে পারে, বড়দের হতে পারে। ইনক্রিজ ডিমান্ড ইন প্রেগন্যান্সি, ইনফ্যান্ট এন্ড র্যাপিড সেলুলার প্রলিফারেশন। ম্যাল অ্যাবজর্পশনের কারণেও আমার ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে। তো ড্রাগসের কারণে আমার ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে। অ্যান্টিফলিক ড্রাগ আছে কিছু, যেমন মেথোট্রেক্সটেট, তারপরে হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসে কিছু ড্রাগ ইউজ করে, সেই ক্ষেত্রে আমার ফোলেট ডেফিসিয়েন্সি হতে পারে। পার্নিশিয়াস অ্যানিমিয়া is defined as an anemia resulting from defective secretion of intrinsic factor associated with autoimmune attack of the gastric mucosa, leading to the atrophy of the stoma or antibodies that block intrinsic factor action. Antibody blocks the site of intrinsic factor while vitamin B12 binds. The diagnosis is confirmed by low serum vitamin B12 and typically abnormal results of Schilling test. ভিটামিন B12 ডেফিসিয়েন্সি পেলে আমাদের শিলিং টেস্ট নামক একটা টেস্ট করা হতো আগে, এখন অবশ্যই এটা অনেকটা অবসলিট হয়ে গেছে। রেডিওঅ্যাক্টিভ ওভাল দিয়ে করা হয়। ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে টাংটা কেমন হয়? রেড ড্রপ বিফি টাং হয়, হ্যাঁ, স্মুথ। আদার কজেস অফ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাক্রো ওভালোসাইট পাবো না, পয়কিলোসাইট পাবো না, শুধুমাত্র ম্যাক্রোসাইট পাবো। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমার মেগালোব্লাস্টিক চেঞ্জ থাকবে না। লিভার ডিজিজ এবং অ্যালকোহলিজম আমরা নন মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া পেতে পারি। মেকানিজম অনেকগুলো কারণ আছে, শুধুমাত্র কজেস আর মাল্টিফ্যাক্টোরিয়াল। সেখানে আমরা থিক টার্গেট সেল পাবো, এই যেগুলো হচ্ছে থিক টার্গেট সেল। কিছু অ্যাকান্থোসাইটস পাবো ডিউ টু অ্যাবনর্মাল লিপিড মেটাবলিজমের কারণে, কিছু স্টোমাটোসাইটও পাবো। তাহলে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি তাহলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া এক্সক্লুড করার জন্য যে এটা কি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া নাকি আদার ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, সিবিসি, পেরিফেরাল ব্লাড প্রিন্ট, রেটিকুলোসাইট কাউন্ট, লিভার ফাংশন টেস্ট, ভিটামিন B12 এসে, ফোলেট এসে, শিলিং টেস্ট, এগুলো করবো। আর ট্রিটমেন্টের ভিতরে আমরা আন্ডারলাইন কি কারণ আছে সেটা ট্রিট করবো, আর ডেফিসিয়েন্সিটা কারেকশন করবো। যদি ভিটামিন B12 কম থাকে তাহলে ভিটামিন B12 সাপ্লিমেন্ট দিয়ে
ভিটামিন বি টুয়েলভ কিন্তু ওরালি অ্যাবসর্বেবল না। ভিটামিন বি টুয়েলভ আর ইনজেক্টেবল ফর্মে দিতে হয়, আইএম দেওয়া হয় সাধারণত 1000 মাইক্রোগ্রাম, 6 doses every alternate day, then 3 monthly. আর আন্ডারলাইন কনস্ট্যান্ট আমি ট্রিটমেন্ট করতে হবে, সাথে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশনও দিতে হবে। ঠিক আছে, তোমাদের এই বাকি অংশটা আমি থ্যালাসেমিয়া আর হিমোলাইটিক অ্যানিমিয়ার সাথে নিয়ে নিব। তোমরা কি লাস্টের অংশটা শুনতে পেয়েছিলা? জি ম্যাম। জি ম্যাম শুনেছি। ঠিক আছে, এরপর থেকে আধা ঘন্টা আগে 10টায় ক্লাস থাকলে 9:30 থেকে সবাই অ্যাড হওয়ার চেষ্টা করবা। ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে লিভ করো সবাই। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।
you.